তাকিয়া কাল রাতে প্রচুর কেঁদেছে। ভোরের আলো ফুটতেই মনে হলো চোখের পানি গায়েব। তাকিয়ার একটি গুণ আছে, সে কখনো কাউকে মনের কষ্টগুলো বুঝায় না, সবসময় ঠোঁটের কোণে এক রাস হাসির রেখা টেনে রাখবে। দেখে মনে হবে সেই হয়তো পৃথিবীর সবথেকে সুখী মানুষ। সে জানে উষা, রবি যেহেতু পৃথিবীতে আলোক উজ্জ্বল করতে প্রস্তুত, তার মানে এখন এক এক করে সকলের ঘুমন্ত অক্ষী জাগ্রত হতে থাকবে। সকলে প্রস্তুত হতে থাকবে দৈনন্দিন কর্মব্যস্ততার দিকে এগিয়ে যেতে। সে বিষয়টি আজ করতে পেরেই নয়ননীরকে বিদায় জানালো। এখন নামাজ পড়তে হবে, ব্যাগ গোছাতে হবে, অনেক কাজ। তাকিয়া গাত্রী থেকে কাঁথা সরিয়ে সময় নিরূপক যন্ত্রটির দিকে তাকালো। সে সময় দেখার বৃথা চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হলো, কারণ পুরো ঘর তমসায় আবৃত। এই অবস্থায় ঠিক ঠিক আওয়াজ কর্ণকুহরে ভেসে আসলেও সময় দেখা যাবে না নিশ্চিত। তাকিয়া ক্রমাগত দু হাত দিয়ে চোখ রগড়াচ্ছে, কিছুটা হাই ভাবও আসছে। খুব অদ্ভুত কাণ্ড। শুধু অদ্ভুত, এত অতিশয় মুশকিল ব্যাপার। সারা রাত কান্না করে করে পার করেছে, আর ভোর হতেই তার ঝিমুনি পাচ্ছে। তাকিয়া চটজলদি খাট থেকে নামলো, লাইট জ্বালালো। হ্যাঁ, এবার ঘড়ির সময় দেখা যাচ্ছে। সেকেন্ডের কাঁটাটি অনবরত ঘুরছে। তাকিয়া সেথায় দৃষ্টি নিবদ্ধ করেই আলহামদুলিল্লাহ বলল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল, কারণ নামাজের ওয়াক্ত এখনো শেষ হয়নি। রেবেকাকেও ডাকল, নিজেও দ্রুত অজু সেরে নামাজ পড়ে নিল। নামাজ শেষে গবাক্ষ মানে জানালা দিয়ে পাশের বাসার আন্টিকে বলল আনিকাকে একটু ডেকে আনতে। আন্টি ছাই দিয়ে দাঁত মাজায় ব্যস্ত, তবুও তিনি মাথা ঝাঁকালেন, মানে ডেকে আনছি। তাকিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রিয় বান্ধবীকে অন্ততপক্ষে বিদায় বলতে পারবে। ব্যাগ গুছাচ্ছে সে। রেবেকার করা আদেশ শুধু কয়েকটি প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই যেন ব্যাগে না ভরা হয়, কারণ সেই বাড়ি থেকে তেমন কিছুই নিবে না। ঢাকা যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিবে। রেবেকা চাচ্ছে সকালের খাবার খেয়েই বের হয়ে যাবে তারা। এই ফাঁকে আনিকাও চলে এসেছে। সেই দুঃখজনক বার্তাটি শুনে খুব যুদ্ধ করছে নিজের সাথে। মনে হচ্ছে এই বুঝি অক্ষীরা তাদের কাজ ছেড়ে ফেলবে, কিন্তু যত যাই হোক তাকিয়ে সামনে কাঁদা যাবে না, বেচারি কষ্ট পাবে। আনিকা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে, কিন্তু মন খারাপ কি আর লুকানো যায়? সেটা তো আমাদের মুখচ্ছবি প্রকাশ করে দেয়। তবুও সে নিজেকে সংবরণ করে তাকিয়াকে বলল, আমি আন্টির সাথে বিষয়টি নিয়ে কথা বলি না, আমি চাই না কোনো ঝামেলা হোক। আনিক নিশ্চুপ হয়ে গেল। দুজনের মধ্যে বিরাজ করছে এক কঠিন নীরবতা, যেন কারো গলা দিয়ে কথা বের হচ্ছে না। তবুও তাকিয়া তার কাজগুলো করে নিচ্ছে। সে ব্যাগে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে। তাকিয়া আনিকাকে নিশ্চুপ থাকতে দেখে কথার মোড় ঘুরিয়ে দিল। সে বলল, শোন, দাদিমার খেয়াল রাখিস, তাকে একদম বিরক্ত করবি না। এমনভাবে বলছিস যেন আর জীবনেও দেখা হবে না। এইভাবে বলিস না প্লিজ। কে বলল দেখা হবে না? আল্লাহ চাইলে অচিরেই আমাদের দেখা হবে। জানিস তাকিয়া, আজকে তোর মাকে বলতে ইচ্ছে করছে উনি অন্যের জিনিস নিয়ে এত বাহাদুরি করেন কেন। বলতে ইচ্ছে করলেও মন থেকে মুছে ফেল, উনি এটা শুনলে বড্ড রেগে যাবেন। তুই না কেমন জানি সবসময় অন্যকে নিয়ে ভাবিস, একবার হলেও তো নিজেকে নিয়ে ভাবতে পারিস নাকি? কে বলল আমি নিজেকে নিয়ে ভাবি না? অবশ্যই ভাবি। আমি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করছি। আল্লাহ তাআলা কি বলেছেন ভুলে গেছিস? তিনি বলেছেন তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা কখনো নেককারদের পাওনা বিনষ্ট করবেন না। সূরা হুদ। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ধৈর্যের মানে এটা না যে আমি কষ্ট পেলাম আর চুপ থাকলাম। আমি যে আল্লাহর সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিচ্ছি, এটাই হলো উত্তম ধৈর্য। সত্যি বলতে আমারও এই বাড়ি থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমার মন বলছে আল্লাহ আমার জন্য ঢাকাতে যাওয়াটাই কল্যাণ মনে করছেন, তাই আমি ঢাকা যাচ্ছি। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ভীষণ ভালোবাসেন, আর এটাই আমাকে বেঁচে থাকতে সাহায্য করে। এমন একদিন আসবে, সেদিন আমি নিজেই বলবো তুমি আমাকে অনেক বেশি নিয়ামত দিয়েছ, অথচ আমি এসবের যোগ্যই না। আল্লাহর সিদ্ধান্তই অবশ্যম্ভাবী। ইনশাআল্লাহ এমনি যেন হয়। আনিকা ভ্রুকুচকে তাকিয়ার দিকে তাকিয়ে আছে। এর পিছনে অসম্ভব একটি কারণ রয়েছে। আনিকা তাকে একা উদ্দেশ্য করে আবারও বলল, আচ্ছা তুই কি লিখছিস বলতো? কিছুক্ষণ ব্যাগ গোছাচ্ছিস, আবার কিছুক্ষণ লিখছিস। একটি চিরকুট, কিছুটা ফিনিশিং বাকি আছে, সেটাই ঠিক করছি। ও, কার জন্য লিখছিস? চিরকুটটি আমি তোর মাধ্যমেই তার কাছে পৌঁছাবো, তখন দেখে নিস। নে, এখন এটা তোর কাছে রাখ এবং লুকিয়ে ফেল।
লুকাবো তো, কিন্তু এটা কার জন্য সেটা তো বলবি। বলছি, এখন চুপ থাক, দেখছিস না আম্মু এদিকে আসছে। রেবেকা তাকিয়ার কাছে আসলো এবং বলল, গাড়ি দ্রুত চলে আসবে, এখনই বের হয়ে যেতে হবে, তুমি বোরকা পরে তলি থাকো। আজ আর রেবেকা আনিকার উপর রাগ দেখালো না। এর পিছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। কারণ সে আজ খুবই ব্যস্ত। ঘর, বিজনেস এসবের জন্য সে তার বিশ্বস্ত মানুষদের তলব করেছে। তাদেরকে এক এক দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। এত কিছুর মধ্যে রাগ দেখানোর কোনো মুড তার নেই। অবশ্য আনিকাও আজ কিছুর তোয়াক্কা করে না। তার প্রিয় বান্ধবী চলে যাচ্ছে, এর চেয়ে বড় আঘাত আর কিছুই না। রেবেকা চলে যাওয়ার পর তাকিয়া আনিকার উদ্দেশ্যে বলল, শোন, এই চিঠিটি মাফির জন্য। মাফি যদি আসে তাহলে এটা তাকে দিবি। আনিকা তাচ্ছিল্যের সুরে বলল, তোর মনে হয় সে আসবে? আমার মন বলছে সে আসবে, সে আমাকে নিতে আসবে। যে মানুষটি যাওয়ার পর থেকে একবারও উকি দেয়নি, তার ব্যাপারে তুই এতটা আস্থা রাখছিস কিভাবে? তাকিয়া আলমারি থেকে বোরকা নামাতে নামাতে বলল, আমার বিশ্বাস সে আসবে। আমি জানি সে আমাকে খুব মনে করে, তাই হয়তো আমিও তাকে মনে করি। সব কথা বাদ, সে আসলে তুই এটা তাকে দিবি। আচ্ছা বাবা, দিব। জানি না তোর কথা কতটুকু সত্য, তবে আল্লাহ তোর আশা পূর্ণ করুক, আমিন। দেখতে দেখতে সময় শেষ হয়ে যাচ্ছে। গাড়ি এখন তাদের বাড়ির আঙিনায় অবস্থান করছে। আনিকা আর নিজেকে সংবরণ করতে পারল না। অক্ষীদের তাদের কাজ করার অনুমতি দিয়ে দিল। তাকিয়ারও একই অবস্থা। দাদি দুজনকে বুঝালেন, কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন, কিন্তু দুই সইয়ের কোনো পরিবর্তন দেখা গেল না। এদিকে গাড়িতে মাল জিনিস উঠানো হচ্ছে। গ্রামের ছোট ছোট মেয়েরা তাকিয়াকে বিদায় জানাতে চলে এসেছে। সবার মন খারাপ। তাকিয়ার চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না। লক্ষ্মীপুরের প্রতিটি অলিতে গলিতে যেন এক ধরনের গভীর হাহাকার মিশে যাচ্ছে। সবাই যেন এটাই বলতে চাচ্ছে, তাকিয়া যেও না, তাকিয়া যেও না। তাকিয়ার নেকাব কান্নার নীরে ভরে উঠেছে। সে আকাশ পানে চেয়ে একটি দীর্ঘশ্বাস টেনে বলল, আমি জানি আল্লাহ, একদিন সব ঠিক হয়ে যাবে। সেদিন হয়তো আমি সুখের কান্না কাঁদব। আমি বিশ্বাস করি তোমাকে, ভালোবাসি তোমাকে। সবার থেকে বিদায় নেওয়া হয়ে গেলে গাড়ি ছুটে চলল তার গন্তব্যে। আনিকা বাড়িতে এসে দরজা জানালা বন্ধ করে দিল। সে কিছুতেই কান্না থামাতে পারছে না। দাদি তাকে আটকালেন না। কখনো কখনো কাঁদতে দিতে হয়। কিরে সাদাত, আর কতখানি? তুই সেই কখন থেকে বলছিস পৌঁছে যাব, কই এখনো তো কোনো কুল কিনারা দেখছি না। সাদাতের বন্ধুর আকাশ এক শ্বাসে কথাটুকু বলল। সাদাত তার প্রতি উত্তর করল, আরে আরেকটু অপেক্ষা কর, এই তো চলে এসেছি। সাদাত তার 4 বন্ধুকে সাথে করে নিয়ে এসেছে। তন্মধ্যে ইয়াসিন তার খুব ভালো বন্ধু। সাদাত এখানে কেন এসেছে কেউ না জানলেও ইয়াসিন সবটা জানে। এখন দুপুর 2:30, মাথার উপর খা খা রোদ্দুর। তাদের গাড়ি স্বীয় গন্তব্যে পৌঁছে গেছে। সাদাত গাড়ি থেকে নেমে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাথে রয়েছে চাপা উদ্বেগ। সে সেখানেই ঠাই দাগিয়ে থাকল। ইয়াসিন বাড়ির ভিতর প্রবেশ করল। আকাশ নিখিল বাড়ির দিকে হা করে চেয়ে আছে, কারণ তাকিয়াদের বাড়িটি পুরনো দিনের। তার দাদার দাদা নাকি জমিদার ছিলেন, তিনিই বাড়িটি নির্মাণ করেছিলেন। ইয়াসিন গেটে তালা লাগানো দেখে অবাক হলো। সাদাতির মন খারাপ হলো। ইয়াসিন স্কন্ধে হাত বুলাতে বুলাতে বলল, মন খারাপ করিস না, মনে হয় বাহিরে গেছে, আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। সাদাত তার বন্ধুদের নিয়ে উঠোনে বসল। তাকিয়াদের উঠোন কিছুটা পার্কের মতো, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভরপুর। উঠোনের মাঝখান বরাবর কয়েকটা কুরসি একটি টেবিলকে ঘিরে দাঁড়িয়ে আছে। টেবিল আর চেয়ারগুলো বড় ছাতা দিয়ে আবদ্ধ। নিখিল আকাশ চেয়ারে যেয়ে বসল। সাদাত মাথা নত করে বসে আছে। সে খুব নার্ভাস ফিল করছে। তাকিয়া যদি তাকে দেখে তাহলে সে কেমন আচরণ করবে? তাকিয়া কি তাকে চিনতে পারবে? তার মাথায় এসব চিন্তারা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় একটি মেয়েলি কণ্ঠ শুনে সাদাত ঘুরে তাকালো। বোরকা পরিহিত মেয়েটি সাদাতকে উদ্দেশ্য করে বলল, আপনি মাফি ভাইয়া না? জি, কিন্তু আপনি কে? ভাইয়া, আমি আনিকা। তাকিয়ার আজ সকালে ঢাকায় চলে গেছে। ও চলে যাওয়ার পর থেকে মন শরীর দুটোই যেন নিস্তেজ হয়ে গেছে আমার। ঘরে ভালো লাগছিল না, তাই এই কাঠ ফাটা রোদ্দুরেও ওদের বাড়িতে চলে আসলাম। সাদাত বসা থেকে দাঁড়ালো।
চোখে মুখে দুশ্চিন্তার ক্ষীণ আভাস। সে বলল, ঢাকা কেন গিয়েছে? ওর কি বিয়ে হয়ে যাচ্ছে? ভাইয়া, আমাকেও তো আপনি চিনেন, কিন্তু তাকিয়ার সম্পর্কেই কেন জানতে হবে শুনি? আমাকে তো একবার জিজ্ঞাসা করলেন না আমি কেমন আছি। শাহাদাত লজ্জিত হলো যেন। শাহাদাত আঙ্গুল দিয়ে মাথা চুলকাচ্ছে, তবুও সে নিজেকে সামনে নিয়ে বলল, আমি তোমার কথাই জিজ্ঞাসা করতাম, কিন্তু তুমি যে বললে তাকিয়া চলে গেছে, তাই ঘাবড়ে গিয়েছিলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই, আপনার তাকিয়া আপনারই আছে। আমাদের বাসায় আসুন, আপনারা অনেক দূর থেকে এসেছেন। আগে কিছুক্ষণ বিশ্রাম করুন, তারপর সব বলছি। আপনাকে সব জানতেই হবে। বন্ধুরা শাহাদাতের দিকে হা করে তাকিয়ে আছে, তাদের মাথায় দুষ্টুমি ভর করেছে, কিছু বলতে চাচ্ছে। অমনি ইয়াসিন ইশারা দিল, চুপ কর। হয়তো সে এটাই বুঝাতে চাচ্ছে এখানে আনিকা রয়েছে। তারা সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করল। মাগরিবের নামাজ পড়ে এরপর রওনা হলো। শাহাদাত আনিকার থেকে তাকিয়ার সম্পর্কে যা কিছু শুনেছে সেটা তার মন খারাপ হওয়ার জন্য যথেষ্ট। যে করেই হোক সে তাকিয়াকে এসবের থেকে মুক্তি দিতে চায়, কিন্তু কি করবে সে নিরাশ হলো না। মায়ের কথা মনে পড়তেই নিজেকে অভয় দিল, মায়ের সাথে তাকিয়ার বিষয়টি আলোচনা করব, একটা ব্যবস্থা অবশ্যই করা যাবে। গাড়ি কালো পিচের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। আকাশে তারকারাজিরা বিদ্যমান। মধুচন্দ্রিমা তাদের সাথেই যেন পথ চলছে। সাদাত পাঞ্জাবির পকেট থেকে তাকিয়ার দেয়া চিরকুটটি বের করল। এখনো খুলে দেখা হয়নি। অনেকবার খুলতে চেয়েছিল সে, কিন্তু ইয়াসিন বারবারই নিষেধ করেছে। ইয়াসিনের যুক্তি হলো, বাসায় যেয়ে ঠান্ডা মাথায় চিরকুটটি পড়বি, কারণ এই চিরকুটটি তোর কাছে হীরা জহরত থেকেও মূল্যবান। সাদাত অনেক ভেবে দেখল, ইয়াসিনের কথাটি একদম ফেলে দেওয়ার মতোও নয়, তবুও মন কি মানতে চায়। তাই সে কিছুক্ষণ বাদে বাদেই চিরকুটটি পকেট থেকে বের করে এবং হাতের মধ্যে ঘুরিয়ে আবার রেখে দেয়। অস্থিরতা যেন শেষই হচ্ছে না। কখন বাড়ি ফিরবে আর কখন সে চিরকুটটি পড়বে, এসব চিন্তায় সে মশগুল। রাফিয়া বাসায় পৌঁছেই লম্বার এক ঘুম দিল। সারা রাত নির্ঘুম, তাই ঘুমটাও যেন সুন্দর মতো হচ্ছে। রাফিয়ার খালামণিরা এখনো যাননি, যার দরুন বাসায় কাজের চাপ কম। রাফিয়ার খালামণির একটি মহৎ গুণ রয়েছে, তিনি কাজের ক্ষেত্রে খুব পটু। এক হাত দিয়ে মুহূর্তের মধ্যেই সব কাজ সেরে ফেলেন। তার প্রতিটি কাজই প্রশংসাযোগ্য। রেবেকা গ্রাম থেকে নিজেদের পুকুরের মাছ, বিভিন্ন প্রকারের শাক সবজি, ফলমূল বোনের জন্য নিয়ে এসেছে। তিনি কাজের চাপ হালকা করার জন্য মাছগুলো নিয়ে কাটতে বসে গেছে। কই মাছটি কাটার সময় বড্ড বিরক্ত পোহাতে হয়েছে। যখনই সেটাকে ধরতে যায় সেটি লাফ দিয়ে ওঠে। দুটো কাঁটা তার হাতে বিঁধেও গিয়েছে। সেও নাছোড়বান্দি। হাতের সব কাজ শেষ না করা অবধি তার ক্ষান্ত নেই। কই মাছা কাটা শেষ, এখন বড় রুই মাছটির পালা। রেবেকা বোনের সামনে বসে বসে নির্দেশ দিচ্ছে, এভাবে কাট, ওভাবে কাট ইত্যাদি। রুই মাছটি দেখতে বেশ বড় সড়ো, মনে হচ্ছে ডিমের দেখা মিলবে। মাছটির পেটের দিকটাতে কাটা হচ্ছে। সকলের দৃষ্টি সেদিকেই নিবদ্ধ। সবাই উৎসুক হয়ে আছে। আসলেই তাই, মাছের পেট থেকে আস্ত একটি ডিম বের হয়েছে। রেবেকা ক্ষীণ হেসে বলল, মাছটাকে দেখেই আমি ধারণা করেছিলাম ডিম হবে। আজকে ডিম ভাজি করিস, অনেক দিন মাছের ডিম খাওয়া হয় না। রেবেকার বোন মাথা নাড়ালো। মাছের ডিম সচরাচর বেশিরভাগ মানুষই পছন্দ করে, বিশেষ করে রাফিয়ার খুব পছন্দ। কাটাকুটির ঝামেলা শেষ, এখন রান্নানে ফেরে ঝেলেই ঝামেলা মুক্ত। তারা রান্না শুরু করে দিল। রান্নার কাজ প্রায়ই শেষের দিকে। রেবেকা রান্না করছে, পাশে তার বোন দাঁড়িয়ে গল্প করছে। অনেকদিন পর দু বোনে দেখা হয়েছে। গল্প কি আর ফুরাবে? তাদের গল্পের ধরন কিছুটা এমন, এই যেমন কিছুদিন আগে তার বরের অনেকগুলো টাকা কর্জ হয়েছিল, সেগুলো দিতে যেয়ে তাদের প্রচুর ঝামেলা পোহাতে হয়েছে। তারপর আবার কদিন আগে একটা সোনার হার বানিয়েছিল, কিন্তু সেটাতে স্বর্ণের বদলে দোকানদার খাদ বেশি দিয়েছে। আরও কত কি। বোন যদি একটু বিরতি নিচ্ছে, তবে আবার রেবেকা শুরু করছে। যেমন তার ব্যবসায় এইবার লাভের বদলে লোকসানটাই বেশি হয়েছে, তবে লেবু বাগানের লেবুগুলো বিক্রি করে খুব লাভ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দু বোনের কথা যেন শেষই হচ্ছে না। রান্না শেষ হলে সবাইকে খাবার খেতে ডাকা হলো। রাফিয়া আসলো না। সে জানালো তার খিদে নেই। রেবেকার সন্দেহ হলো। সন্দেহ হওয়ারও কারণ আছে, কারণ এখানে আসার পর থেকেই রাফিয়ার মধ্যে হর্ষের, উল্লাস এর ছিটে ফোটাও দেখা যায়নি। সে খুব অন্যমনস্ক এবং দুর্ভাবনায় আবিষ্ট হয়ে আছে।
তাকে দেখেই বোঝা যাচ্ছে তার মনের কোণে মেঘ জমেছে। কিছুক্ষণ পরপরই ব্যালকনিতে চলে যাচ্ছে, কিছুক্ষণ বাদেই মন কালো করে আবার ফিরে আসছে। বিষয়টি রেবেকার দৃষ্টিগোচর হওয়ার পর থেকেই তার অন্তরিন্দ্রিয় প্রত্যক্ষ করছে যে হয়তো রাফিয়ার মনে কাউকে সে জায়গা করে দিচ্ছে। কিন্তু মানুষটি কে এটা জানতেই হবে। রেবেকা বিষয়গুলো আজ করার পরও নিজেকে নৈসর্গিক রাখল। সে তাকিয়াকে তার মনোভাব বোঝানোর জন্য দর্শনেন্দ্রিয়ের মাধ্যমে ইশারা করল। তাকিয়া পুরোটাই বুঝতে পারল। সে চলে গেল রাফিয়ার কক্ষে। রাফিয়া উপাধানে বালিশ চেপে শুয়ে আছে। তাকিয়া পালঙ্কের পাশে দাঁড়িয়ে কয়েকবার ডাক দিল, আপু, তোমাকে খেতে যেতে বলছে। রাফিয়ার পক্ষ থেকে কোনো বাকস্ফূর্তি পাওয়া গেল না। তাকিয়া আবারও ডাকল। তৃতীয়বারের মাথায় রাফিয়া উঠে বসল। তার চোখে মুখে ক্রোধের পূর্বাভাস। এখনই মনে হচ্ছে তাকিয়াকে চপেটাঘাত করে বসবে। সে কিছু বলার পূর্বেই তাকিয়া বলে উঠল, মা ডাকতে বলেছে তোমাকে, তাই এসেছি। আমি একবার বলেছি খাবো না, শুনিসনি? যা এখান থেকে। তাকিয়া কথা বাড়ালো না, ফিরে আসলো। সেটার বিমাতার কন্যা সম্পর্কে জ্ঞাত রয়েছে। সে যেটা বলে সেটাই, তার ওপরে কথা বলার অধিকার কারো নেই। তাছাড়া তাকিয়ার তো একদমই না, কারণ রাফিয়া তাকে পছন্দ করে না, তাই তাকিয়াও কখনো প্রয়োজনের থেকে বেশি কথা বলে না। অথচ এখন তাদের একই সাথে একই বাড়িতে থাকতে হবে, বিষয়টি মোটেও সুখকর নয়। তাকিয়া রেবেকার সামনে দাঁড়াতেই রেবেকা কুর্সি থেকে উঠে দাঁড়ালো। একরাশ বিরক্তি নিয়ে বলল, জানতাম তুমি পারবে না, খেতে বসো, আমি ডেকে আনছি। তাকিয়া ছলো ছলো নয়নে তাকিয়ে আছে। এর চেয়ে বেশি আর কি বা করার আছে? রেবেকা মেয়ের কক্ষের অভ্যন্তরে প্রবিষ্ট হতেই রাফিয়া উঠে বসল। জোরপূর্বক হেসে বলল, আমি মাত্রই যেতাম আর তুমি আসলে। তাড়াতাড়ি আসো, সবাই অপেক্ষমান আছে। তুমি গেলেই খাওয়ার পর্ব শুরু করা হবে। চলো। তোমার খালামণি মাছের ডিম রান্না করেছে আজ। আগে বলবে না? আমি তো জানিই না, আমি এখনই আসছি। রাফিয়া যে পাশের টেবিলে বসে পড়ল। রেবেকা তাকিয়ার দিকে দৃষ্টিপাত করল। কিছুক্ষণ থেমে থেকে বলল, আমি তো ঠিকই ডেকে আনলাম। তোমার দ্বারা যদি একটা কাজ যদি ভালো মতো হয়। এবারও তাকিয়া নিশ্চুপ থাকলো। কি বলবে, কাকে বলবে? এখানে তার কোনোই মূল্যবোধ নেই, তাই সে সবসময় নীরব থাকাটাই শ্রেয় মনে করে। সাদাতের ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে। এতক্ষণে সবাই ঘুমিয়ে গেছে। তার মা এখনো ডাইনিং রুমে বসে বসে ছেলের জন্য অপেক্ষা করছে। কলিং বেলের শব্দ হতেই হেনা দরজা খুলে দিল। মাতে প্রথম দেখেই সাদাত একগাল হেসে ভিতরে ঢুকল। হেনা উৎকুণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করল, এত দেরি হলো কেন? রাস্তায় কি গাড়ি ঘোড়ার সমাগম বেশি ছিল? সাদাত পা থেকে জুতা খুলতে খুলতে বলল, না, বিষয়টি তেমন নয়। আমাদের গাড়ির ড্রাইভারকে আজ একটি ট্রাক রাস্তায় খুব বিরক্ত করছিল। বড় ট্রাকটির উদ্দেশ্য কি ছিল আমি জানি না, তবে ড্রাইভার তো প্রচণ্ড ক্ষেপে ছিলেন লোকটির ওপর। সে বারবারই আমাদের যাত্রাপথ আটকাচ্ছিল। বিষয়টি আমাদেরকে বিরক্তের চরম সীমানায় পৌঁছে দিয়েছিল। এরপর আমরা সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করলাম। এই জন্যই দেরি হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম। আল্লাহ যে সুস্থভাবে তোমাকে ফিরিয়ে এনেছে, এতেই আলহামদুলিল্লাহ। যাও, ফ্রেশ হয়ে আসো, কিছু খেয়ে তারপর ঘুমাবে। খেতেই হবে। আবশ্যক। তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি। সাদত বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে চলে গেল। প্রথমে অজু করল। এটা গোসলের অন্যতম একটি সুন্নত। সাদত সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো পালন করতে চেষ্টা করে। আজও তাই করল। অজু শেষ হলে সে ঝর্ণা ছেড়ে দিল। অক্ষিগুলো দুপাশে পাপড়ি মিশিয়ে রেখেছে। সারাদিনের ক্লান্তি অবসাদ ঝর্ণার পানির সাথে নিচে পড়ে যাচ্ছে। গোসল শেষ করে খেতে চলে গেল। নামাজ পড়ল না, কারণ সে নামাজ পড়ে এসেছে। দ্রুত কিছুটা খাবার মুখে তুলেই খাওয়া শেষ করল। এখনো তার মাথা থেকে চিচির ভূত নামেনি। মায়ের থেকে বিদায় নিয়ে তার কক্ষে চলে আসলো। কপাট শক্ত করে লাগালো। নিশ্চিত হওয়ার জন্য আবারও চেক করল। হ্যাঁ, ঠিক আছে। এবার বিছানায় মাথা রেখেই কাঙ্ক্ষিত চিঠিখানা বের করল। অস্থিরতা কাজ করছে, তাই উঠে বসল। সে সিদ্ধান্তে উপনীত হল বসেই চিরকুটটি পড়া শেষ করবে। তাই করল। আসসালামু আলাইকুম। প্রথমেই বলবো, এখন যদি রাত না হয় তবে চিঠি পড়বেন না, রাতেই পড়বেন। সাদাত ভ্রু কুচকাল। কিছুক্ষণ ভাবল, এখন রাতই, তার মানে পড়তে পারি। সে আবারও পড়তে থাকল। কেমন আছেন?
আশা করি খুব ভালো আছেন। জানালা খুলুন। সাদাত উঠে গিয়ে জানালা খুলে দিল। চাঁদের দিকে দৃষ্টি রাখুন, রেখেছেন আশা করছি। সাদাত মুচকি হাসল। সে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকল, আবারও চিঠিতে মনোনিবেশ করল। আমি প্রায়ই চাঁদ দেখি, আমার ভালো লাগে, কারণ আমি মনে করি আপনিও তাকে দেখেন। যদি কখনো এমন হয় আমরা দুজনেই একই সময় চাঁদ দেখছি, বিষয়টি কিন্তু খুবই সুন্দর হবে, তাই না? আচ্ছা, যাই হোক, এবার অন্য কথায় যাওয়া যাক। আমি অনেক ভেবেছি আপনাকে তুমি সম্বোধন করব, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। কেন তা জানি না। অথচ এক সময় আমি আপনাকে মজার ছলে তুই বলে ডাকতাম। আপনি হয়তো জেনে অবাক হবেন, আমার ললাটে ঘামের শুরু রেখা ফুটে উঠেছে। আমার হাত কাঁপছে, বারবার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। আমি জানি এখন আপনি এসবের কারণ জানতে চাইবেন, কিন্তু এর উত্তরও আমি জানি না। হয়তো জানি, কিন্তু ব্যাখ্যা করতে চাচ্ছি না। আপনি হয়তো ভাবছেন আমি এত বেশি কথা লিখছি কেন, এর উত্তরও আমার কাছে নেই। তবে এতটুকু বলি, আমার লিখতে ভালো লাগছে। মনে হচ্ছে এই লেখা যেন শেষ না হয়। আরেকটি কথা শুনলে আরো বিস্মিত হবেন। এখন আমার ঘরে জানালা দিয়ে মিষ্টি রোদ প্রবেশ করছে, সাথে রয়েছে উষ্ণ বাতাস। আমি এই অবস্থাতেই লিখছি। কিছুক্ষণ পর উপলব্ধি করলাম রোদটি আমাকে বড্ড জ্বালাতন করছে। সে ধীরে স্থিরে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে এবং আমার রুমে ঘুমপরিদের যাত্রা সরণি সহজ করে দিচ্ছে। আমিও বুদ্ধিমত্তার সাথে তাদেরকে বলে ফেললাম, এই চিঠিটি আমি যাকে লিখছি সে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তোমরা অনুগ্রহ করে চলে যাও। কিন্তু তারা আমার কথা শুনল না। আমার অনিচ্ছা সত্ত্বেও আমার অক্ষিতে প্রবেশ করল। ইস, আর লিখতে পারছি না, খুব ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে লিখব। সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। অবিরাম পরিবেশে ঘুম না হয়ে উপায় আছে? তা যাই হোক, এখন আমার ঘুম কিন্তু শেষ। এখন আসি কাজের কথায়। আমি জানি আনিকা হয়তো আমার দুঃখের কথা বলতে বলতে আপনার কান ঝালাপালা করে ফেলেছে, কিন্তু আপনি মোটেও তার কথা বিশ্বাস করবেন না। আমি ভালো আছি, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মা বোন তারা আমাকে খুব ভালোবাসে। আমি তো নিজেকে দুঃখী তখনই মনে করব যখন আমি জানবো আপনার বিপরীতে আমি ব্যতীত অন্য কেউ দাঁড়িয়ে আছে। আপনি একটা কথা জানেন, সবাই বলতো আপনি আমায় ভুলে গেছেন, কিন্তু আমার মন বলতো আপনি আমাকে ভুলেননি। আমি ঠিক ছিলাম। দেখুন, আপনি আমার চিঠি পড়ছেন, এটাই তার শক্ত প্রমাণ। ছোটবেলায় যখন আমি কানামাছি খেলতে যে বারবার চোর হতাম, আপনি আমাকে বাঁচিয়ে দিতেন। মাঝে মাঝে তো নিজেও চোর হয়ে যেতেন। মনে পড়ে আপনার এসব? আমি কিছুই ভুলিনি। ও, আমি কিসে পড়ি সেটাই বলতে ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু এবছর মেশকাত জামাতে উঠব। আপনার হয়তো পড়াশোনা শেষ, আন্দাজ করছি। আচ্ছা, যাই হোক, মনে হচ্ছে চিঠিটা বেশি বড় হয়ে যাচ্ছে। থাক, এখানেই শেষ করি। তবে আপনার কাছে একটা জিনিস চাই। আশা করছি ফিরিয়ে দিবেন না। আমি আপনার কাছে আপনাকে চাই, সারা জীবনের জন্য, জান্নাতের জন্য। খুব দ্রুত আসবেন আর আমাকে নিয়ে যাবেন। আন্টি আঙ্কেলকে আমার সালাম জানাবেন, আমি তাদের এখনো ভুলিনি। আপনি ভালো থাকবেন, আল্লাহর জন্য বাঁচবেন। সমাপ্তি। তাকিয়া। চিরকুট পড়া শেষ। সাদাত এখনো চাঁদ দেখছে। আগে এত একটা মনোযোগ দিয়ে সে চাঁদ দেখেনি, কিন্তু আজ দেখছে। সত্যি চাঁদ খুব সুন্দর। অনেকটা সময় সে এভাবেই কাটিয়ে দিল। সে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। চিঠির কথাগুলো এতটাই সুন্দর যেন মনে হচ্ছে এই মুহূর্তে কেউ এত সুন্দর করে চিঠি লিখতে পারে না। প্রতিটি কথাই জীবন্ত। সাদাত কিছুক্ষণ চিঠির দিকে তাকিয়ে থাকল। লেখাগুলোর মধ্যে এক প্রকার নেশা মিশে আছে। অনেক রাত হয়েছে, ঘুমানো দরকার। সাদাত চিরকুটটি কি ভাঁজ করে ডায়েরিতে রেখে দিল। ঘুমাতে যেও সে আবার সিদ্ধান্ত বদলালো। অজু করে এসে নামাজে দাঁড়ালো। আল্লাহর কাছে অনেক কিছু চাইতে হবে। আল্লাহর কাছে আবদার করার সুন্দর একটি সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। সুতরাং এই মাহেন্দ্রক্ষণ মিস করা যাবে না। ইস, যদি সাদাত একটি বারের জন্যও জানতে পারত তাকিয়া তার আশেপাশেই আছে, হয়তো অনেকটা সহজে তাকিয়াকে আপন করে নিতে পারত, বিয়ের প্রস্তাব পাঠাতে পারত। দেখা যাক কি হয়। তাকিয়া ঢাকায় এসেছে প্রায় 15 দিন হয়ে গেছে। এই 15 দিনে অনেক কিছুরই পরিবর্ধন ঘটেছে।
তাকিয়া তাদের বাসার কাছেই এক মাদ্রাসায় ভর্তি হয়েছে। রেবেকা চাচ্ছিল না সে পড়ালেখা করুক, কিন্তু সে তাকে কথা দিয়েছিল, তাই সে নিরুপায়। তাকিয়া সকালে যায়, দুপুরে চলে আসে, এসেই বাসার কাজগুলো করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে রাফিয়া সকালে বের হয় আর ফিরে আসে গোধূলি যাবার কিছুক্ষণ পূর্বে। সে কলেজের অবসর সময়টুকু তার বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে শেষ করে দেয়। অন্য দিনের মতো আজও ভোরে উঠে গেছে তাকিয়া। হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করেছে। রেবেকা আর রাফিয়া এখনো উঠেনি। নাস্তা তৈরি শেষ হলে তাকিয়া তাদের ডাক দিল। তাকে মাদ্রাসায় যেতে হবে, তাই সে তৈরি হতে থাকলো। তাকিয়ার মাদ্রাসা বাসার কাছেই, একটা গলির পর, তাই সে একাই চলে যায়। আজও তাই হলো। তবে আজ একটু দেরি হয়ে গেছে, তাই সিঁড়ির সম্মুখে এসে গতিবেগ না বাড়িয়ে সে থামল। আপাতত সে এই সিদ্ধান্তে উপনীত হলো সিঁড়ি দিয়ে না, লিফট দিয়ে যাওয়া উচিত, কারণ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। তাকিয়া অবশ্য সিঁড়ি দিয়ে নামতেই বেশি পছন্দ করে। খুব অদ্ভুত তার পছন্দগুলো। লিফট উপরের দিকে উঠে আসছে। তাকিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম্বার গুনছে, 1 তলা, 2 তলা। এভাবে করতে করতে লিফটের কপাট এসে তাকিয়া সম্মুখে উন্মুক্ত হলো। তাকিয়া চটজলদি লিফটে উঠে পড়ল। সুবহানাল্লাহ বলল, যেহেতু লিফট এখন নিচের দিকে নামছে। সব তলা ডিঙিয়ে লিফট এখন নিচতলায় অবস্থান করছে। কপাট ধীরে ধীরে খুলে যাচ্ছে। সম্মুখে কে দাঁড়ানো তাও প্রত্যক্ষ করার সময় নেই তার। দ্রুত যেয়ে তাকে ক্লাস ধরতে হবে। সে অতি সত্বর লিফট থেকে বের হলো। 2 হাত আগানোর পর সে আবারও থামল। মনে হলো সে অতিশয় পরিচিত কোনো মানুষকে পাশ কাটিয়ে এসেছে, যে তার সম্মুখেই ছিল। তাকিয়া পিছনে ঘুরে তাকালো, কিন্তু অসিদ্ধ হলো। পিছনে থাকা লোকটি লিফটের ভিতরে অবস্থান করছেন। তাকিয়ার মনস্কাম সিদ্ধান্ত নিল কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবে। পরক্ষণেই সে হাতা থাকা ঘড়ির দিকে দৃষ্টি দিল এবং ভ্রুজোড়া কপালে তুলল। তার হাতে খুব সীমিত সময় আছে। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করা বোকামি বই কিছু না। তাকিয়া পথের কিনারা ঘেঁষে হেঁটে চলেছে। তার অন্তরিন্দ্রিয় বারবার একই প্রশ্ন করছে, এটা কি আসলেই সাদাত ছিল? তাছাড়া সাদাত এখানে কি করে আসবে? হতে পারে এটা তার মানসিক চাঞ্চল্য বা বিভ্রম। তাকিয়া মাথা থেকে সব দুর্ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে মাদ্রাসায় প্রবেশ করল। এসব পরে ভাবলেও চলবে। আজ সাদাত মাদ্রাসায় যায়নি, শরীরটা ভালো না। তাছাড়া আরেকটি কারণও আছে, আজ ইয়াসিন আসবে। দুপুর হতেই কলিং বেল বেজে উঠল। সাদাত দরজা খুলে দিল। তার ঠোঁটের কোণে মুচকি হাসি। ইয়াসিন এসেছে। গরমে ঘেমে একাকার হয়ে গেছে। ইয়াসিন ঘরমাক্ত দেহ নিয়ে সোফা রুমে বসল। সাদাত ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দিল। হেনা বেগম পর্দার পাশে থেকে ছেলেকে খাবারের আঞ্জামগুলো এগিয়ে দিচ্ছেন। ইয়াসিন ঠান্ডা পানি দেখেই ডক করে 1 গ্লাস পানি খেল। তার তেষ্টা মিটল না। আর 1 গ্লাস খেতে হবে। হ্যাঁ, 2 গ্লাস খেয়ে এখন কিছুটা হালকা লাগছে। সাদাত খাবারগুলো টেবিলে গুছিয়ে রাখছে। ইয়াসিন বারণ করলো। সে অপ্রকৃতস্থ হাসি হেসে বলল, মাত্রই তো আসলাম, এখন কেন খাবার দিচ্ছিস? গুছিয়ে রাখছি। আচ্ছা, তা কর, কিন্তু এখন খাবো না। হ্যাঁ, আগে ক্লান্তির রেশ কাটুক, এরপর খাওয়া যাবে। এসিটা ছেড়ে দেই? আমি গরমে শেষ হয়ে যাচ্ছি আর তুই জিজ্ঞাসা করছিস? কিছুক্ষণ আগেই বন্ধ করেছি, তাই জিজ্ঞাসা করলাম। 2 বন্ধু কিছুক্ষণ গল্প করলো, এরপর খেয়ে নিল। খেয়েই বিছানায় গা এলিয়ে দিল। দুপুরে খাওয়ার পর হালকা পাতলা ঘুম না দিলে হয় নাকি? সাদাতের এটা রোজকার অভ্যাস, তবে কাজ না থাকলে। আসরের আজানের সময় 2 বন্ধুর ঘুম ভাঙল। সাদাত উজু করে এসে ইয়াসিনকে ডাকলো। গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তাকিয়ার বিষয়টি নিয়ে কি করা যায় বলতো? আগে নামাজ পড়ে আসি, এরপর এ নিয়ে আলোচনা করা যাবে। 2 বন্ধু নামাজ শেষ করে বেলকনিতে যেয়ে বসলো। মাঝখানে ছোট টেবিল, সাথে 2টো প্লাস্টিকের চেয়ার। দুজনে 2 চেয়ারে দখলদারিত্ব করছে। টেবিলের উপর 2টো চায়ের কাপ। সেথা থেকে গরম ধোঁয়া উঠছে। পাশে একটি পত্রিকা রাখা। জাফর সাহেব পত্রিকা পড়তে পছন্দ করেন। সকাল হলেই তিনি বেলকনিতে চলে আসেন। পায়ের উপর পা রেখে পত্রিকা পড়েন আর মগ ভরে চা খান। সাদাত অবশ্য তার বাবার মতো মগ ভরে চা খায় না। সে ছোট কাপেই সন্তুষ্ট থাকে, কিন্তু সে রং চাটা কম পছন্দ করে। ইয়াসিন আবার অন্য রকম। সে রং চা পছন্দ করে, কিন্তু সমস্যা হচ্ছে সে চায়ে চিনি খায় না। ইয়াসিনের জন্য সাদাতকেও আজ রং চা খেতে হচ্ছে।
সাদা চায়ে এক চুমুক দিয়ে বলল, চিনি ছাড়া চা খেতে মজা লাগে বুঝি? মজা লাগে, আর তাছাড়া আমি ঝামেলাহীন মানুষ, তুই তো জানিসই। এর জন্য তুই চায়ে চিনি খাস না? আরে না না, ব্যাপারটা তেমন না। চিনি ছাড়াই কেন জানি ভালো লাগে। জানি না বাবা, তুই কিভাবে ওটা মুখে দিস, আমি তো এক চুমকও খেতে পারবো না মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাদ দে সব। এখন বল, তাকে আর ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চাচ্ছিস? সাদা দলেকটা ভ্রু কুচকে বলল, এই তুই নাম ধরে ঢাকছিস কেন? তোর ভাবি হয় না? ওরে দুঃখিত, নে ভাবি বললাম। এবার হয়েছে। সাদাত আরেক দফা হেসে বলল, শুন না, আমি আনিকাকে ফোন দিয়েছিলাম। আনিকা বলল তাকে এরা ধানমন্ডিতে উঠেছে। সত্যি? তাহলে তো এই এলাকায় মনে হয় খুঁজতে আর কষ্ট হবে না। কিন্তু কিভাবে খুঁজে পাবো? আরে এত ভাবিস না, দোয়া কর ভাবি যেন তোর সামনে পড়ে যায় আর দৌড়ে এসে বলে, এই আপনি সাদাত না? মজা নিচ্ছিস? স্বাভাবিক, নিতেই পারি। আচ্ছা যাই হোক, আমাকে এটা বল, তাকে খুঁজে পেলে কি করবি? আমি নিজেও জানি না। ইফতার শেষ হওয়ার আগে তো বিয়ে করতে পারবি না। আব্বু বলেছে ইফতার শেষ করার 2-3 বছর পর বিয়ের নাম নিতে। কিন্তু মাকে যদি বলি তাহলে মা হয়তো বা রাজি হতে পারে। তুই যত জলদি তাকে বিয়ে করবি তত জলদি সেই নরক থেকে উদ্ধার পাবে। আর তাছাড়া একটা জিনিস ভেবে দেখেছিস, তোর যখন মন খারাপ হয় তুই একটু শান্তি খোঁজার জন্য আন্টি অথবা আঙ্কেলকে ঠিকই পেয়ে যাস, কিন্তু তাকিয়াকে ভাবিকে দেখ, তিনি তার কষ্টগুলো কাউকে বলতে পারে না। আমি নিশ্চিত তিনি এতদিনে জীবন্ত লাশে পরিণত হয়েছে। এভাবে বলিস না, উনি এতিম, তাকে বিয়ে করলে অনেক বেশি সওয়াবের ভাগিদার হবে। কষ্টের কথাগুলো বলিস না রে ভাই, কিভাবে ওকে খুঁজে পাওয়া যায় সেটা বল। তার নাম্বার আছে তোর কাছে? আনিকা একটা নাম্বার দিয়েছিল, ওইটাও সৎ মায়ের, তাই ফোন দেয়নি এখনো। দেখি দে তো নাম্বারটা। সাদাত চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ফোন ইয়াসিনের দিকে এগিয়ে দিল। ইয়াসিন নাম্বারটি ভালো করে দেখলো, সে সাদাতের দিকে আর চোখে তাকালো। সাদাত অসহায় ভঙ্গিতে বলল, ফোন দিল যদি ওর মা ধরে? তোর চাচাতো বোনকে দিয়ে করালে কেমন হয়? আগে ভালো মতো ভেবে নেই। ইয়াসিনের চা খাওয়া এখনো শেষ হয়নি, সে একটু একটু করে খাচ্ছে, সময় নিয়ে নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। সাদাত এখন পুত্রিকার পৃষ্ঠায় অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। অন্যমনস্ক এজন্য কারণ সে সেখান থেকে এক লাইনও পড়েনি। তার মস্তিষ্কে অন্য চিন্তা বহমান। দুজনের মধ্যে সীমিত সময়ের নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পরেই সাদাতের ফোন বেজে উঠল। ইয়াসিন নাম্বারটি একবার পরখ করে নিল, স্বাভাবিক ভঙ্গিতেই সাদাতের দিকে এগিয়ে দিল। সাদাত নাম্বারটি দেখল, মনে হচ্ছে অপরিচিত নাম্বার, তাই সেই তেমন আগ্রহ দেখালো না। দ্বিতীয়বার আবারও ফোন বাজলো। এবার ইয়াসিন বলল, ভালো মতো দেখ নাম্বারটি চিনিস কিনা। সাদাত ফোনের স্ক্রিনে তাকালো। সে বসা থেকে দাঁড়িয়ে গেল, চোখ মুখে আনন্দের আভাস। ইয়াসিন উৎসুক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। কি হয়েছে, উঠে দাঁড়ালি কেন? আরে এটা তো সেভ করে নাম্বারটি, তাকিয়ার মায়ের নাম্বার। বিষয়টি কাকতালীয়, যাই হোক ফোন ধর, মনে হয় ভাবিই ফোন দিয়েছে। কিন্তু আমি আনিটাকে আমার কথা বলতে নিষেধ করেছিলাম। আরে সে তার বান্ধবীর কাছে বলবে না, এটা তুই বিশ্বাস করিস? এতক্ষণে ফোনের রিংটোন বাজার শেষ হয়ে গেছে, এখন আর কল আসছে না। সাদাত কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু নিরাশ হলো। অপেক্ষা করতেও মন সায় দিচ্ছে না তার, তাই সে নিজেই ফোন দিল। কল রিসিভ হয়েছে। সে কিছু বলার পূর্বেই অপর পাশ থেকে রাফিয়া বলে উঠল, ভাইয়া, আমি রাফিয়া, কেমন আছেন? সাদাত ফোন কর্ণলতিকা থেকে নামালো, স্পিকার অন করলো। এখন আওয়াজ জোরে শোনা যাচ্ছে। ইয়াসিন নিচু গলায় বলল, কথা বল, দেখ কি বলে। সাদাত ফোন কানে নিয়ে বলল, জি রাফিয়া, কেমন আছেন? এই তো ভালো, আপনি? জি খুব ভালো আছি। তো আমার নাম্বার কোথায় পেলেন? আনিধার কাছ থেকে নিয়েছি। অনুমতি ব্যতি রেখে কারো নাম্বার নেওয়া এটা অন্যায়, জানেন আপনি? আচ্ছা যাই হোক, আপনি কার ফোন দিয়ে ফোন দিয়েছেন? আমার ফোন দিয়েই দিয়েছি। সিমটাও কি আপনার? না, আমার আম্মুর। আমার আম্মু ঢাকা চলে এসেছে। ও, আর কে কে এসেছে? আমার আম্মুই শুধু, আর কেউ না। কেন বলুন তো? না, মাঝে মাঝে আপনাদের ফ্ল্যাট থেকে একটা বোরকা পরা মেয়েকে বের হতে দেখি। ও বুঝেছি, তাকিয়ার কথা বলেছেন হয়তো। সে ছোটবেলা থেকেই আমাদের বাসায় থাকি, কাজ করে। সাদাত রেগে গেল। ইয়াসিন ফোন কেড়ে নিল, ইশারা দিয়ে সাদাতকে বুঝালো, এখন কিছু বলিস না, ঠান্ডা মাথায় কিছু করতে হবে। সাদাত ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হলো। সে নিজেকে ঠান্ডা করে বলল, তো কেন ফোন দিয়েছেন? এমনি একটা কথা বলি। বলেন। আমি ভেবেছিলাম আপনি আমার সাথে কথা বলবেন না, কিন্তু আপনি কথা বলেছেন। বিষয়টি সত্যিই খুব অবাক করেছে আমায়। জি, আপনি ঠিকই ধরেছিলেন। আচ্ছা রাখি। সাদাত ফোন রেখে দিল। সে মাথায় হাত দিয়ে লম্বালম্বিভাবে হাঁটছে। তার রাগ চরম পর্যায়ে চলে গেছে। ইয়াসিন কাঁধে হাত দিয়ে বলল,
নিজেকে ঠান্ডা কর, ভাবিকে তো খুঁজে পেয়েছি, এটাই অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তুই দেখেছিস তাকিয়াকে তারা কতটা কষ্ট দিচ্ছে, অথচ তার বাবার টাকাই তারা এত দূর এগিয়েছে। আচ্ছা বাদ দে, এখন রাগ করিস না। এখন শুধু এটা চিন্তা কর আমরা ভাবি অবধি কিভাবে পৌঁছাবো। ও সকালে মাদ্রাসায় যায়, দুপুর 1:30টায় বাসায় পৌঁছে। আন্দাজ করছি বোরকা পরা মেয়েটি তাকিয়া। তাহলে চিন্তা করিস না, কাল তাকে সব বুঝায় বললেই হবে। আর তোর মাকেও বিষয়টি জানিয়ে দিস, এখন আন্টির সাহায্য অত্যন্ত প্রয়োজনীয়। সকাল হলে সাদাত নিচে নামুলো। তাকিয়াকে কোথাও দেখল না, হয়তো সে আগেই চলে গিয়েছে। সাদাত চিন্তিত হলো না, সে দুপুরের জন্য অপেক্ষা করছে। ইয়াসিনও চলে এসেছে। 1:30টা বাজতেই দু বন্ধু আবারও নিচে নামলো, গেটের সামনে গিয়ে দাঁড়ালো। সাদাত দুহাত পিছনে মুট করে দাঁড়িয়ে আছে। তার ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে সে বাড়ি পাহারা দিচ্ছে। ইয়াসিন মুখ চেপে হাসল। সাদাত অসহায় ভঙ্গিতে বলল, এভাবে হাসিস না ভাই, আমার বুক ধরফর করছে, আমি মনে হয় কথা বলতে পারবো না ওর সাথে। আরে পারবি পারবি। ইয়াসিন কথা রীতি টেনেই সামনে তাকালো। বোরকা পরিহিত একটি মেয়ে এদিকেই আসছে। সে সাদাতকে ইশারা করলো। সাদাত এক ধাপ পিছনে সরে গিয়ে বলল, এটাই তাকিয়া, কিন্তু আমার খুব ভয় লাগছে, দেখ হাঁটু কাঁপছে। ইয়াসিন সবগুলো দাঁত বের করে বলল, আমি তোর হাঁটু ধরে রাখি, কি বলিস? মজা নিস না, এটা সিরিয়াস মুহূর্ত। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি দিই শোন, তুই এখানেই দাঁড়িয়ে থাক, তিনি তোকে দেখলে অবশ্যই চিনতে পারবে। সাদাত ইতস্তত ভাব নিয়ে বলল, তুই কোথায় যাচ্ছিস? যাস না, আমি আছি তোর পিছনে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুজনে দৃষ্টি সরাতেই তাকিয়ার দেখা পাওয়া গেল না। সাদাত হন্তদন্ত হয়ে বলল, এই সামনে তো কেউই নেই। আরে আছে, ওই দোকানটাতে গিয়েছে। একটা কাজ করলে কেমন হয়, চল আমরাও দোকানে যাই। গিয়ে কি বলবি? ওকে কিছু বলবো না, আমরা সেখানে কিছু কিনতে যাব। আচ্ছা এটাও ভালো বুদ্ধি, চল দেখি। দুজনে ধীর পায়ে হেঁটে হেঁটে দোকান অবধি পৌঁছালো। দোকানে কিছু মানুষের ভিড় আছে, যার দরুন তাকিয়া এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছে। সে হয়তো মানুষের সমাগম কমার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তার ইচ্ছে বাস্তবে পরিণত হলো। কাস্টমারদের ভিড় এখন নেই। তাকিয়া দোকানদারকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল রুটি হবে? জি হবে। কত টাকারটা দিব? কমের মধ্যে একটা দিন। দোকানদার আবার বয়স্ক লোক, পান খেয়ে 2 ঠোঁট একদম লাল বানিয়ে ফেলেছেন। কিছুক্ষণ পরপরই চিকটি ফেলে দোকানের সামনে লাল রঙে রঞ্জিত করছেন। আঙ্গুলের অগ্রভাগে চুন দেখা যাচ্ছে। লোকটি সাদাতদের পরিচিত, তার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব। সাদাত দোকানে পা রাখতে ভদ্রলোক এক চিমটে চুন মুখে দিয়ে বলতে থাকলো, আরে সাদাত বাবাজি, কি খবর? সাদাত মুচকি হেসে বলল, এই তো আঙ্কেল ভালো, আপনার কি খবর? এই তো আল্লাহ ভালোই রাখছেন। তাকিয়া জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দোকানটি অবশ্য খুব বড়সড়। 2 জন কর্মচারীর উপস্থিতি সবসময় এখানে দেখা যাবে, কিন্তু আজ একটু ব্যতিক্রম। লোকটি একাই দোকানে উপস্থিত আছেন। তাকিয়া সাদাতদের উপস্থিতি পেয়ে ঘুরে তাকালো না। সে আজ করতে পারল, দোকানে 2টি ছেলে প্রবেশ করেছে, তাই সে তার নেকাবের নেট পার্ট ফেলে দিল। এখন তার চক্ষু দেখা যাচ্ছে না। সাদাত তাকিয়ার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পেল না, তাই সে তার পাশে এসে দাঁড়ালো। তাকিয়া তার ব্যাগ থেকে টাকা বের করায় ব্যস্ত। দোকানদার মুখ নাড়াতে নাড়াতে রুটির প্যাকেটটি সামনে রাখলেন। সাদাত অপ্রকৃতস্থ হয়ে রুটির প্যাকটি নিজের হাতে নিয়ে নিল। তাকিয়া বিষয়টি লক্ষ্য করল। সে তার দৃষ্টি নত রেখেই বলল, এটা আমি অর্ডার করেছি। সাদাত কাপা স্বরে বলল, আমিও এটা নিতে এসেছি। তাকিয়া কথা বাড়ালো না। দোকানদার সাদাতকে উদ্দেশ্য করে বলল, বাবা তোমারও কি একই জিনিস লাগবে? সাদাত মাথা নাড়ালো। তুমি মেয়েটিকে এটা দিয়ে দাও, আমি তোমাকে আরেকটা দিচ্ছি। তাকিয়া নিচু গলায় বলল, এটা উনিই নিক, আমাকে আরেকটা দিন। দোকানদার তাই করল। তাকিয়া টাকা দিয়ে বাসার উদ্দেশ্যে এগুতে থাকলো। সাদাত হা করে তাকিয়ে আছে। ইয়াসিন বিস্ময় কণ্ঠে বলল, ভাবি একবারও তোর দিকে তাকালো না। সেটাই তো দেখালাম। আঙ্কেল তো তোর নাম ধরেও ডেকেছিল, তখন তো তাকাতে পড়তো। ও আমাকে মাফি নামে চিনে, ঢাকা আসার পর সবাই আমাকে সাদাত নামে ডাকে। ইয়াসিন সাদাতের কাঁধে হাত দিয়ে বলল, আচ্ছা চল, তিনি তো বাসায় যাচ্ছেন, তার পিছু পিছু যাই।
তাকিয়া প্রধান গেটে এসে কিছুক্ষণ দাঁড়ালো। সাদাত ধারণা করল এই বুঝি সে পশ্চাতে দৃষ্টি দিবে। না, তা হলো না। তার ধারণা ভুল প্রমাণিত হলো। তাকিয়া গেটের ভেতর প্রবেশ করল এবং দারোয়ানের কক্ষের দিকে এগিয়ে গেল। নিচতলার একপাশে ছোট্ট একটি রুম করে দেয়া হয়েছে দারোয়ানের জন্য। মাঝে মাঝে তার পরিবার এখানে আসে। কি হয়েছে তোমার বলবে? রাফি অপেক্ষা করল না। সে দৌড়ে তাকিয়ার কক্ষে প্রবেশ করল। আগ পিছ না ভেবে তাকিয়ার খাবারের প্লেটটি মাটিতে ফেলে দিল। বেচারে কিছুই বুঝল না, শুধু প্রশ্নবিদ্ধ নয়নে রাফিয়ার দিকে চেয়ে থাকলো। রাফিয়া শাহাদাত আঙুল খাড়া করে তাকিয়াকে বলল, এই তুই চাস কি বলতো? বাড়িতে থাকতেও তোর জন্য আমাকে কেউ পছন্দ করতো না, সবাই শুধু তোর কাছে গিয়েই বসে থাকতো। আমি যাদের পছন্দ করতাম তারা শুধু তোকেই পছন্দ করতো। এখন আবার সাদাদের পিছনে লেগেছিস, সাদাতকে আউখেকে কেড়ে নিতে চাস, তাই তো? সমস্যা কি তোর? তোকে মাদ্রাসায় পাঠানো হয়েছে পড়ালেখা করার জন্য, ছেলে পটানোর জন্য নয়। আজ সাদাতের সাথে দোকানে দাঁড়িয়ে কি কথা বলেছিস সব বলা মায়। নয়ন নীরে তাকিয়ার গণ্ডদের স্নান সেরে নিয়েছে। সে কিছুই বুঝতে পারছে না রাফিয়া কি বলছে। তবু সে বুকে সাহস নিয়ে বলল, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি সাদাত নামের কাউকেই চিনি না। ছেলেদের পটাতে আমি কেন যাব? তোমার কথা ভুল হচ্ছে আপু। রাফি আরও রেগে গেল। এবার মৌখিক আঘাত মারামারিতে রূপান্তরিত হলো। সে তাকিয়ার চুলগুলো শক্ত করে ধরে বলল, তোর মতো মেয়েকে আমার চিনা হয়ে গেছে, এখন ভালোই ভালোই সত্যিটা বল। আচ্ছা আমি বলছি, তুমি আমার চুলটা ছাড়ো, আমি খুব ব্যথা পাচ্ছি। রেবেকা নীরব দর্শক হয়ে সব পরখ করছে। মেয়েকে একদমই আটকাচ্ছেন না। সাদাতের কথা শুনেও বিচলিত হচ্ছেন না, কারণ রাফিয়া তাকে সাদাতের সম্পর্কে জানিয়েছে। রেবেকা মেয়েকে কথা দিয়েছে সাদাতের সাথেই তার বিয়ের ব্যবস্থা করবে। রেবেকারও সাদাতকে খুব পছন্দ। একদা রেবেকা বাজার নিয়ে বাসায় আসছিল। তার হাতে জিনিসপত্র বেশি থাকায় উপরে উঠতে কষ্ট হচ্ছিল। বিষয়টি সাদাতের দৃষ্টিগোচর হলে সে তাকে সাহায্য করে। সেদিন থেকে রেবেকা সাদাতকে পছন্দ করতে থাকে। একজন ভালো ছেলেকে কেই বা চাইবেন না মেয়ের জামাতা হিসেবে দেখতে? তাকিয়া ব্যথায় জোরে জোরে কাঁদতে থাকলো। এখন রেবেকার মানবতা কিছুটা উঁকি দিল। সে রাফিয়াকে উদ্দেশ্য করে বলল, রাফিয়া, ওকে ছেড়ে দাও, আমি জিজ্ঞাসা করছি। তাকিয়া, রাফিয়া যা বলছে তা সত্যি? তাকিয়া নিশ্চুপ। তাকিয়া, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। মা, সত্যি এই সাদাতটাকে আমি চিনি না, তবে আজকে দোকানে একটি ছেলে নিজ থেকে আমার সাথে কথা বলেছে, এটাই সত্যি। কিন্তু আমি ছেলেটাকে যতটা পেরেছি উপেক্ষা করেছি, কারণ আমি তাকে চিনি না। রাফিয়া কর্কশ কণ্ঠে বলল, মা, ওর কথা একদম বিশ্বাস করবে না। আমি সাদাতকে কয়েক বছর যাবৎ চিনি। আমি তাকে সবসময় দেখেছি সে মেয়েদের ইগনোর করে চলে, আর ওর সাথে সে নিজে থেকে কথা বলবে তোমার মনে হয়? দুপুরে আর তাকে আর ভাত খাওয়া হলো না। সে স্বীয়স্থানে শুই শুই কাঁদতে থাকলো। এখন রাত হয়ে গিয়েছে, সকলে ঘুমিয়ে পড়েছে। তাকিয়া এখনো ঘুমায়নি। সাদা তো ঠিক তাই। তাকিয়া জানালা খুলে দিল। বাহির থেকে আসা বাতাস তার দীর্ঘশ্বাসের ভারত্ব অনুভব করতে পারল। তাকিয়ার আজ এশারের নামাজ পড়তে দেরি হয়েছে। রাতে আর খাওয়া হয়নি। সে নামাজ পড়েই জানালার পাশে গিয়ে বসল। ধরণীতে শুনশান নীরবতা বিরাজ করছে। পুরোপুরি শুনশান বললেও ভুল হবে, কারণ গাড়ির পিপ ধ্বনি কর্ণকুহরে ভেসে আসছে। গ্রামের ন্যায় এখানে ঝিঝিদের আনাগোনা নেই। তাকিয়া অপলক নয়নে গগনে তাকিয়ে আছে। সেথায় মিষ্টি চন্দ্রমার অবস্থান স্থিতিশীল। তাকিয়া অন্য দিনের মতো আজও চাঁদ দেখছে। পাশে কিছু নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে। তাকিয়ার চোখের পাপড়ি ভিজে উঠল। সে নিজেকে স্বাভাবিক করে নিল। চাঁদ থেকে দৃষ্টি হটিয়ে বাতায়নের সামনে থাকা কৃষ্ণচূড়া গাছটির দিকে তাকালো। ফুলগুলো যেন তাকিয়ার দিকে চেয়ে আছে। তাকিয়ে তাদের দেখল। সে একটি ফুল নিতে চায়। বাতায়ন দিয়ে হাত বাড়িয়ে দিল, কিন্তু ব্যর্থ হলো। আবারও চেষ্টা করল, এবারও ব্যর্থ হলো। এক বিঘ্যতের ফারাক। তাকিয়া তার কক্ষের বড় লাঠি খুঁজতে থাকলো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সে খাটের নিচে একটি লাঠির দেখা পেল। সাদাতোটার কক্ষের বাতায়নের পাশে বসে আছে। সে চাঁদ দেখতে বসেছে। সে এখন নিয়ম করে চাঁদ দেখে। সে তাই তাকিয়ে থাকে। তাছাড়া আজ তার মনও কিছুটা বিষণ্ণ। সে তার মায়ের সাথে তাকিয়ার ব্যাপার নিয়ে আলোচনা করেছে। তার মা জানিয়েছে, আগে ইফতার শেষ করো, এরপর তোমার বাবার সাথে ওর ব্যাপারে আলোচনা করব। এ অবধি ওর সাথে যোগাযোগ করবে না, একদমই। যদি তার সৎমা আজ করতে পারে আমরা তাকিয়ার পরিচিত, তবে তাকিয়ার জন্য বিষয়টি হুমকি স্বরূপ হয়ে যাবে। এসব কারণেই সাদাতের মন ভালো নেই। সে চন্দ্রিমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। বেশিক্ষণ এই অবস্থা স্থায়ী হলো না। উপরের বাতায়ন দিয়ে কে যেন কৃষ্ণচূড়া গাছ থেকে ফুল ছিঁড়তে চাচ্ছে। সাদাত বিষয়টি বুঝার চেষ্টা করল। উপরের তলায় রাফিয়ারা থাকে।
এমনও হতে পারে এটা তাকিয়ার কাজ, কারণ রাফিয়া হলে কাজের থেকে মুখ বেশি চলত। কিন্তু যে এখানে অবস্থান করছে বোঝাই যাচ্ছে তিনি প্রয়োজন ব্যতি রেখে কথা বলেন না। সাদাত বিষয়টি আজ করতে পেরে মুচকি হাসল। গাছটির একটি ডাল সাদাতদের বাতায়নে ঠেকেছে। সাদাত ডালটি শক্ত করে ধরে উপরের বাতায়নের কাছে ঠেলে দিল। তাকিয়া কিছুটা অবাক হলো, কিন্তু সম্মুখে ফুল দেখেই সব ভুলে গেল। কিছু ফুল নিয়ে ডালটি ছেড়ে দিল। সাদাত নিচে থাকা ছায়া নকশার মাধ্যমে ব্যাপারটি প্রত্যক্ষ করল, তাই সেও ডালটি ছেড়ে দিল। তাকিয়া নিচে উঁকি দিল। তৃতীয় তলার জানালা দিয়ে কেউ তার উপস্থিতি টের পাচ্ছে, এ ব্যাপারে সে নিশ্চিত হলো। সে দ্রুত জানালা বন্ধ করে দিল, কিন্তু কিছু একটা মনে হতেই সে আবারও জানালা খুলল। ভ্রুজোড়া কুঞ্চিত করল। তার মন আর মস্তিষ্ক এক হয়ে তাকে কিছু একটা বলতে চাচ্ছে। সে শুনল তাদের কথা। তারা বলল, মাফি তোমার আশেপাশেই আছে। তাকিয়া এবারও এসব মন থেকে ঝেড়ে ফেলে দিল। মাফি এখানে কিভাবে আসবে? তাকিয়া আবারও নিচে তাকালো। জানালাটি এখনো খোলা। তাকিয়া তার ঘরের আলো নিভিয়ে দিল। সাথে সাথে নিচে থাকা ঘরটিতেও আলো নিভিয়ে দেওয়া হলো। তাকিয়ার কাছে ব্যাপারটি অদ্ভুত মনে হচ্ছে। সে এসব মাথা থেকে বাদ দিয়ে ঘুমাতে চলে গেল। বালিশের পাশেই কৃষ্ণচূড়া ফুলটি রাখা। তাকিয়া এই গভীর তমসায় ঘুমের রাজ্যে পাড়ি দিল। সাদাত বসে বসে এখনো চাঁদ দেখে যাচ্ছে। এখনো ক্লাসের ঘন্টা পড়েনি। এর আগেই তাকিয়া মাদ্রাসায় চলে গেছে। অন্যদিন নিজ থেকেই সবার সাথে কথা বলতো, কিন্তু আজ এর ব্যতিক্রম। নিশ্চুপরবে এক কোনায় বসে আছে। বিষয়টি সানিয়ার দৃষ্টিগোচর হলে সে তাকিয়ার পাশে গিয়ে বসল। সানিয়া তাকিয়ার সহপাঠী, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এই মাদ্রাসায় সে ছোট থেকেই আছে। সানিয়া অনেকটা মিশুক, সেই সাথে কিছুটা দুষ্ট। তার সামনে সহজে কেউ মন খারাপ করে থাকতে পারে না। সে তার ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা টেনে তাকিয়াকে বলল, কি ব্যাপার ফুলটুসি, আজ মুখ এত ভার করে রেখেছ কেন? কি হয়েছে? তাকিয়া জোরপূর্বক হেসে বলল, কই কিছু না তো, আমি তো ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি, বলে ফেলো কি হয়েছে। তাকিয়া আর জোরপূর্বক হাসতে পারল না। তার অক্ষিযুগল অনিচ্ছা সত্ত্বেও স্বীয় নীরে ভরপুর হয়ে গেল। সে ডান হাত উল্টিয়ে অশ্রু মুছল। ব্যাপারটি খুব অদ্ভুত, বিশেষ করে সানিয়ার কাছে। তাকিয়া খুব নরম স্বভাবের, তা ঠিক আছে, কিন্তু যতদিন তাকে দেখেছে মনে হয়েছে যথেষ্ট ধৈর্যশীল। হঠাৎ কি হলো মেয়েটার? সানিয়া প্রশ্নবোধক ভঙ্গিতে তাকিয়ার দিকে তাকিয়ে আছে। তাকিয়া নীরবতা ভেঙে বলল, মাদ্রাসায় হয়তো বেশি দিন থাকা হবে না, তাই মন খারাপ। আমি আজ এসেছি বড় খালামণির সাথে কথা বলার জন্য। তিনি কি আজ মাদ্রাসায় আসবেন? আসবে তো, কিন্তু তুমি কি নিয়ে কথা বলবে? আমি মাসে 2-3 দিন শুধু ক্লাস করতে চাই আর পরীক্ষাটা দিতে চাই। তো বাকি দিনগুলো কি করবে? আমার বোন সকালে কলেজের উদ্দেশ্যে বের হয়, সন্ধ্যায় বাড়িতে আসে। মা বেশিরভাগ সময় বাসায় একাই থাকে। তাছাড়া সপ্তাহে 2-3 দিন তিনি গ্রামে থাকেন। সেই সাথে আমাদের পারিবারিক কিছু সমস্যাও আছে। সব মিলিয়ে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কিন্তু বড় খালামণি কি এই সিদ্ধান্ত মেনে নিবেন? নেবে না কেন? তোমার মতো আরও 2 জন রয়েছে, তারা শুধু এসে পরীক্ষাটা দিয়ে যায়। কিন্তু তোমার মায়ের সাথে আগে কথা বলে নিতে হবে। মাই বলেছে এভাবে করতে। ও, তাহলে কথা বলো, দেখো খালামণি কি বলে। আচ্ছা চলো ক্লাসে যাই, কিছুক্ষণ বাদেই ক্লাসের প্রস্তুতির ঘন্টা পড়ে যাবে। রাফিয়া রাতের সিদ্ধান্ত উপনীত হয়েছে, যে করেই হোক খুব দ্রুত সাদাতের কাছে তাকে পৌঁছাতেই হবে। সে আনিধার কাছ থেকে জানলো সাদাত কি কি খেতে পছন্দ করে। সাদাতের পছন্দগুলো আর তাকিয়ার পছন্দগুলো একদম কাছাকাছি, অনেকটা কাকতালীয় ব্যাপার। অর্থাৎ তাকিয়া যা পছন্দ করে সাদাতও সেম জিনিসই পছন্দ করে। বিষয়টি রাফিয়াকে অবাক করলো, কিন্তু সেই সব বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করল না। সে সিদ্ধান্ত নিল সাদাতের পছন্দের খাবারগুলো নিজ হাতে রান্না করে সাদাতের মায়ের কাছে দিয়ে আসবে। রাফিয়া এসব চিন্তায় মশগুল। সহসা আনিধার ডাকে তার ধ্যান ভাঙল। আনিধা বলল, কিরে, কি হয়েছে? এত কি চিন্তা করছিস? না, তেমন কিছুই না, তোর ভাইয়াকে কিভাবে পটাতে পারবো সেটাই ভাবছি। ওহ, ভাইয়া যেই কঠোর দিলের মানুষ, মনে হয় না পারবি। রাফিয়া কপালে ভাঁজ ফেলে বলল, তোর মনে হয় আমি পারবো না, কিন্তু আমার মন বলছে আমি অনেকটা পেরেছি। যেমন
আগে তিনি কথায় কথায় আমাকে ধমকাতেন, কিন্তু এখন সেটা করেন না। আনিধা অট্ট হাসি দিয়ে বলল, এতক্ষণ খুঁজে এটাই বের করলি? আমি তো ভেবেছিলাম আরো কত কি জানি বলে ফেলবি। আচ্ছা, তুই আমাকে অপমান করছিস তাই না? আরে বোকা, তোকে অপমান করতে যাব কেন? তুই আমার একমাত্র বান্ধবী বলে কথা। আনিধা কাঁধে ব্যাগ নিয়ে বলল, চল ক্যান্টিনের দিকে যাই। আর তুই চিন্তা করিস না, একদিন না একদিন ভাইয়া ঠিকই তোকে বুঝতে পারবে। রাফিয়া একটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, তাই যেন হয়। তাকিয়া মাদ্রাসা থেকে বের হয়ে মাদ্রাসার এক স্টুডেন্টের বাড়িতে গিয়েছে। সেখানে যাওয়ার পেছনে একটি কারণ ছিল। সে তার কিছু বই তাকে পড়তে দিয়েছিল, সেগুলোই আনতে গিয়েছে। সে তার বইগুলো নিয়েই দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ বড্ড একা লাগছে তার। মায়ের কথা খুব মনে পড়ছে। সে রাস্তার কিনারা দিয়ে দুঃখ ভরা মন নিয়ে হেঁটে চলেছে। যদিও এখন দুপুর, তবুও আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি হবে। গাছপালাগুলো একটার ওপর নুয়ে পড়ছে। বাতাসের তীব্রতা এতটাই বেশি যে রাস্তায় পড়ে থাকা পলিথিনগুলো আপন মনে উড়ে বেড়াচ্ছে। কয়েকটা ঈশান কোণে মিলিয়ে যাচ্ছে এবং কিছু পলিথিন তো বাস মাইক্রোর সামনে থাকা গ্লাসের উপর যেয়ে আছড়ে পড়ছে। বিষয়টি ড্রাইভারদের জন্য বিরক্তিকর। রাস্তার পাশে বসে থাকা হকাররা মাথার উপর ছাদ খোঁজার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পরভৃতরা মানে কাক পত্রপল্লবের ফাঁকে যেয়ে আসন পেতে বসে পড়েছে। মোট কথা সবাই বৃষ্টি থেকে পরিত্রাণের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাকিয়ার মনে এসব নিয়ে কোনো ভয় নেই। সে অশ্রুসিক্ত নয়নে সামনে এগিয়ে যাচ্ছে। তাকিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দণ্ডায়মান হলো। তার পা সামনে আগাচ্ছে না, হৃৎপিণ্ড কাঁপছে। সে সামনে থাকা ছেলেটিকে দেখে খুব অবাক হলো। ছেলেটি ফোনে কথা বলছে। সে তার খুব পরিচিত একজন। হয়তো সে তাকেই এতদিন খুঁজছিল। তাকিয়া ছেলেটির কাছে এগিয়ে গেল। সে এখনো ফোনে কথা বলে ব্যস্ত। তাকিয়া আকপাচ না ভেবে প্রশ্ন করল, মাফি ভাইয়া? ছেলেটি তাকিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরপর অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আমাকে বলছেন? জি, আপনিই তো মাফি। দুঃখিত, আপনার কথাও ভুল হচ্ছে। আমি মাফি না। আরে না, আপনিই মাফি। আপনার চেহারা সেটাই বলে দিচ্ছে। আর আমি হচ্ছে আপনার ছোটবেলার বন্ধু তাকিয়া। দেখুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। সাদাতের ফোন আবারও বেজে উঠল। সে তাকিয়াকে উপেক্ষা করেই সামনে এগিয়ে গেল। বেচারি ফ্যালফ্যাল নয়নে সাদাতের প্রস্থান দেখতে লাগলো। কিন্তু সে বেশি দূর যেতে পারল না। আবারও তাকিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। তাকিয়ার মুখখানা মুহূর্তের মধ্যেই হাস্যোজ্জ্বল হয়ে উঠল। সাদাতকে আসতে দেখে তাকিয়ে খুব খুশি হলো। ভিতরে প্রাণ সঞ্চয় হলো। যাক, আপাতত মানুষটি ঘুরে দাঁড়িয়েছে। হয়তো এখন এসে এটাই বলবে, আমি তোমাকে চিনতে পেরেছি তাকিয়া। কিন্তু এসবের কিছুই ঘটল না তাকিয়ার সাথে। সাদাত ফিরেছে কারণ গগনের অবস্থা তেমন ভালো না। এমন পরিস্থিতিতে তাকিয়ার বাহিরে থাকা তার কাছে বেমানান লাগছে। তাই সে তাকিয়ার সম্মুখে আসার পূর্বে স্বীয় মনকে দৃঢ় করল, কোনোভাবেই তাকিয়ার কাছে পরিচয় দেওয়া যাবে না, এখন তো মোটেও না। সে তাকিয়ার সামনে এসে শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ দিয়ে ভ্রু চুলকাতে চুলকাতে বলল, দেখুন, আপনার কেনই বা মনে হচ্ছে আমি মাফি জানি না। তবে আমি আপনাকে একটা কথা বলি, শুনুন। আকাশের অবস্থা ভালো না, প্রচণ্ড বায়ু প্রবাহের সংকেত দিচ্ছে। তাছাড়া আপনি একজন মেয়ে মানুষ। এ সময় আপনি এখানে কি করছেন? আমি কি করছি না করছি সেটা পরে বলবো, আগে বলেন আমাকে চিনতে পেরেছেন কিনা। ঢাকা শহরে হরেক রকম মানুষ বসবাস করে। এখন তাদের মধ্য থেকে কেউ যদি এসে আমাকে জিজ্ঞাসা করে আমাকে চিনতে পেরেছেন, তাহলে এর উত্তরে কি বলা উচিত আপনিই বলুন। কি আর বলবেন, অবশ্যই না সূচক কিছু বলবেন। তাহলে তো আপনি আপনার উত্তর পেয়েই গিয়েছেন। দেখুন, আপনি যে মাফি এ ব্যাপারে আমি নিশ্চিত, কারণ আপনি আমাকে না চিনলে দ্বিতীয়বার আসতেন না। এখন কথা হলো, আপনি হয়তো আমার সাথে পরিচিত হতে চাচ্ছেন না। সমস্যা নেই, আমিও আপনাকে বিরক্ত করছি না। ভালো থাকবেন। তাকিয়া কাঁধে থাকা ব্যাগটি শক্ত করে ধরল। সাদাতকে পাশ কাটিয়ে সে এখন সম্মুখে এগিয়ে গিয়েছে।
তার অন্তরিন্দ্রিয় উপলব্ধি করছে সাদাত তাকে ডাক দিবে। কিছুটা আগানোর পর তার মনস্কাম পূর্ণ হলো। এই যে শুনুন। তাকিয়া সাথে সাথে ঘুরে তাকালো, গাঢ়স্বরে বলল, কি হলো? আপনি তো আমাকে চিনেন না, তাহলে ডাকলেন কেন? দেখুন, আকাশে খুব মেঘ জমেছে। আমি বলি কি, আপনি যেহেতু একজন মেয়ে মানুষ, একা হেঁটে যাওয়ার প্রয়োজন নেই, রিক্সা করে চলে যান। তাকে এবার সাদাতের অভিমুখে এসে দাঁড়ালো, ভ্রুজোড়া কুঞ্চিত করল। সাদাত অবশ্য এসবের কিছুই আজ করতে পারল না, কারণ তাকে আর নিকাব দিয়ে মুখ ঢেকে রেখেছে। সে তাচ্ছিলের স্বরে বলল, 1 মিনিট, আমি হেঁটে গেলে আপনার সমস্যা কোথায়? আপনি তো আর আমাকে চেনুন না, তাই না? বৃষ্টি নামতে পারে তাই বললাম আর কি। নামুক না, তাতে কি হয়েছে? ভিজে ভিজে যেতে পারবো আমি। আপনি আমাকে সন্দেহ করছেন। আমি মানবতার খাতিরে এসব বলছি। ও তাই বলছি, রাস্তায় মেয়েদের দেখলেই আপনার মানবতা উকি দেয়? আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। আমি রিক্সা ডাকছি, আপনি বরং রিক্সাতে চড়ে চলে যান। সাদাত এক হাত উঁচু করে রিক্সা ডাকলো। এই মামা, কলাবাগান যাবেন? রিক্সা চালক মুচকি হেসে মাথা নাড়ালেন, মানে তিনি যাবেন। সাদাত ইশারা করে তাকে আসতে বললেন। তাকিয়া সাদাতের কথার রেশ ধরে বলল, ও ভালোই তো, কোথায় থাকে তাও দেখি জানেন, শুধু আমাকেই চিনতে পারছেন না? মানে দুঃখিত, আমি সবসময় এই ঠিকানা বলেই রিক্সাতে উঠি, তাই বলে ফেললাম। আচ্ছা, কোথায় যাবেন বলুন তো ওনাকে। থাক, হয়েছে, প্রচুর ঢং করেছেন, আর করতে হবে না। আসলে চোরেরা সবসময় এভাবেই ধরা পড়ে। কি বলছেন কিছুই বুঝলাম না। থাক, বুঝতে হবে না, মাফি। আপনি বরং রিক্সার ভাড়াটাও দিয়ে দেন। কেন, আপনার কাছে টাকা নাই? থাকবে না কেন? আপনার তো অগাধ মানবতা। আমি একদম শিহরিত আপনার মানবতা দেখে। যেহেতু নিজে থেকেই রিক্সা ডেকেছেন, তাই ভাড়াটাও দিয়ে দিন, মাফি। আচ্ছা দিলাম, এখন যান। এই মাফি মাফি করা থেকে আমাকে মুক্তি দিন। তাকিয়া রিক্সায় চড়ে বসল। বৃষ্টি যেন খুব কম সময়ের মধ্যেই জমিন ছুবে। সে রিক্সার উপরের পার্ট টেনে দিল। রিক্সা চালক সামনে নীল পলিথিন দিতে চাইলেন, তাকিয়া বারণ করল। সে পশ্চাৎপানে ঘুরেও তাকালো না। ভুলকে বৃষ্টি আসার আগ মুহূর্তে বালুরা সানন্দে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ বুঝে মানুষের চোখে ঢুকে পড়ছে। এটা অবশ্য বিরক্তকর। তাকিয়া হাত দিয়ে তার চোখ চেপে ধরল। চোখদের শুধু শুধু যন্ত্রণা দেওয়ার কোনো মানেই হয় না। সে চুপ করে মাফির কথা চিন্তা করছে। সে কেন এমন করলো আমার সাথে? চিনেও না চিনার ভান করলো। গন্ডার, জলহস্তি, বাঘ, শিয়াল, মহিষ, জগ, মগ, বালতি, আরো অনেক কিছু। সে সময় একদিন আমারও আসবে, তখন দেখা যাবে কত ধানে কত চাল। তাকিয়াকে বিড়বিড় করতে দেখে রিক্সা চালক বলে উঠলেন, আমার কিছু কইলেন আফা? না, আপনাকে কিছু বলিনি, আপনি এগিয়ে যান। রিক্সা চালক তাকিয়ার কথা অনুযায়ী কালো পিচের রাস্তার উপর দিয়ে চলতে থাকলো। সাদাত সেখানেরই এক দোকানে যেয়ে বসে আছে। এখন বাসায় যাওয়া যাবে না, গেলেই তাকিয়ার বিষয়টি দৃষ্টিগোচর হবে। মা যেহেতু চাচ্ছে তাকিয়ার সাথে এখন যোগাযোগ না করি, সেটাই আমি করব। সাদাত মনে মনে কথা বলছে, আমার সাথে আজ যেভাবে কথা বললে, এভাবে তোমার পরিবারের সাথে বললেই তো হয়, তাহলে তারা তোমাকে এতটা কষ্ট দেওয়ার সাহস দেখাতে পারতো না। জানোই তো, মানুষ দুর্বল দেখলে আরও পেয়ে বসে। এজন্য মাঝে মাঝে শত্রুদের সামনে শক্ত থাকাটা অন্যায় কিছু নয়। সাপ কি লক্ষ্য করো না? সাপের মুখে বিষ থাকুক অথবা না থাকুক, মানুষ তাকে দেখলে ভয় পায়, কারণ সে কখনো তার দুর্বল দিক কাউকে দেখায় না। জানি না তুমি কবে একটু নিজেকে নিয়ে ভাববে। সাদাতের মুখ থেকে সহসায় বের হয়ে এলো পাগলি একটা। সে তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা টেনে দিল। আপাতত সে বৃষ্টি কমার অপেক্ষা করছে। তাকিয়ার রুমে বসে বসে বই পড়ছে। কিছুক্ষণ পরেই আছরের আজান দেবে। তাকিয়ার দৃষ্টি বইয়ের দিকে থাকলেও তার দৃশ্যপটে বিরাজ করছে মাফির সাথে ঘটে যাওয়া কর্মকাণ্ড। তার ললাটে ঘামের সরু রেখারও উপস্থিতি দেখা যাচ্ছে। লজ্জায় কিছুক্ষণ বাদে বাদেই শির নত হয়ে যাচ্ছে। আচানক রাফিয়া তার রুমে প্রবেশ করল। তাকিয়ার মনে এক প্রকার ভীতি সঞ্চয় হলো, তবুও সে নিজেকে স্বাভাবিক রাখল। রাফিয়া এসেই তাকে জড়িয়ে ধরল। সাধারণত রাফিয়া এমন করে না। সে তাকিয়ার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। কিছু তো একটা হয়েছে যার দরুন রাফিয়ার এই আচরণ। তাকিয়া কিঞ্চিত অবাক হলো। না না, একদমই কিঞ্চিত বলা যাবে না, বরঞ্চ সে বিস্ময়ের শেষ সীমানায় গিয়ে দাঁড়ালো। তাকিয়াকে আরো অবাক করে দিয়ে রাফিয়া বলল, কিরে, কি করছিলি? তাকিয়া নিশ্চুপ। আচ্ছা থাক, তুই কিছু বলবি না। শোন, আমি তোর কাছে একটা আবদার করতে এসেছি। সে তার বিমাতা কন্যার মার্জিত ব্যবহারের কারণ কিছুটা আঁচ করতে পারল। সে জিজ্ঞাসু নেত্রে রাফিয়ার দিকে তাকালো।
তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? কি বিষয়? তুই তো সুন্দর করে পাস্তা রান্না করতে পারিস, আমাকে রেঁধে দিবি? দিব, কিন্তু কেন বলো তো? তুমি তো পাস্তা পছন্দ করো না, আমার বন্ধু খুব পছন্দ করে, তাকে দিতে চাই। ও আচ্ছা, কখন লাগবে? এখনই দে, আমি বিকেলে ওদের বাসায় যাব। তাকিয়া বাধ্যন্যের মতো রসুই ঘরের দিকে পা বাড়ালো। কোনো প্রকার প্রশ্ন করে রাফিয়াকে বিরক্ত করল না। কিছুক্ষণ পর কলিং বেলের ধ্বনি কর্ণকুহুরে ভেসে আসলো। রাফিয়া যে কপাট খুলে দিল। আনিধা এসেছে। সে ঘরে ঢুকলো না, বাহিরে দাঁড়িয়েই বলল, কিরে, তো রান্না কত দূর? সন্ধ্যার পর কিন্তু ভাইয়া বেরিয়ে যাবে। আরে রান্না করে ফেলেছি, তুই একটু বস, আমি তৈরি হয়ে আসছি। তুই করেছিস? আর কে করবে? রাফিয়া পাস্তাগুলো একটি বক্সে ভরল। আনিধাকে সে বেশিক্ষণ অপেক্ষা করালো না। দুজনেই বাটি নিয়ে উপরের তলায় চলে গেল। বর্তমানে বাসায় তাকিয়া একাই অবস্থান করছে। রেবেকা গ্রামে গিয়েছে। সে নামাজে দণ্ডায়মান হলো। সহসা কলিং বেল বেজে উঠল। ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। না পাওয়াটাই স্বাভাবিক, কারণ তাকিয়া নামাজ পড়ছে। তাকিয়া নামাজ শেষ করে দরজা খুলল। সে কাউকেই দেখতে পেল না। ফিরে আসলো। কিছুক্ষণ পর আবারও কলিং বেল বাজল। তাকিয়ে তড়াই দরজা খুলল। বাহিরে দারোয়ানের মেয়ে দাঁড়িয়ে আছে। তাকিয়ে তাকে দেখে মুচকি হেসে ঘরে আসার জন্য আহ্বান জানালো। সে দুই দিকে মাথা নাড়ালো, অর্থাৎ সে আসতে পারবে না। সে কিছুটা কঠিন গলায় বলল, তুমি তখন দরজা খুলুনি কেন? নামাজ পড়ছিলাম রে। সে একটি চিরকুট বের করে তাকিয়ার হাতে দিল। এটা তোমার জন্য। তাকিয়া কপালে ভাঁজ ফেলল। সে ভালো মতো চিরকুটটি পর্যবেক্ষণ করে বলল, কে দিয়েছে এটা? একটা ভাইয়া, নাম বলতে নিষেধ করেছে। সে নিষেধ করেছে আর অমনি তুই তার কথা মেনে নিলি? মেনে নিয়েছি কারণ সে আমাকে অনেকগুলো মজার খেলনা কিনে দিয়েছে তাই। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ভিতরে আসবি নাকি বাইরে দাঁড়িয়ে কথা বলবে? ভিতরে আসবো না, বাবাকে বলে আসিনি। আমি এখন যাই। তাকিয়ে মুচকি হেসে তাকে বিদায় জানালো। আচ্ছা, সাবধানে সিঁড়ি থেকে নামিস। তাকিয়ে কপাট ভালো মতো লাগালো। সে চিরকুটটি খুলল না। আগে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করল। আসরের নামাজের পর সূরা নাবা পাঠ করা তাকিয়ার দৈনন্দিনের অভ্যাস। মাদ্রাসায় থাকাকালীনই সে এ অভ্যাসকে দৈনন্দিন রুটিনে যুক্ত করেছে। আজও তাই করল। খুব সুন্দর করে সে কোরআন শরীফ পড়ল। পড়া শেষ করে বুকে জড়িয়ে নিল, চুম্বন করল। এখন তৃপ্তি লাগছে। যেদিন সে খুব খুশুখুজুর সহিত নামাজ কোরআন পড়ে, সেদিনই সেই তৃপ্ততা অনুভব করতে পারে। এই যে, আপনি পড়েন তো? হ্যাঁ। সম্মানিত পাঠক, আপনাকেই বলছে, পড়বেন কিন্তু। কেমন? সাদাতের সামনে তার মা পাস্তা রাখল। সে খুব মজা করে খাচ্ছে। বরাবরই এটা তার প্রিয় খাবার। সাদাত খাবারটি খুব মজা করে শেষ করল। প্রথমত প্রশংসা করল। প্রশংসা না করে উপায় আছে? তাকে আর সব রান্নায় খুব অসাধারণ। মেয়েটার গুণের শেষ নাই। সাদাত তার মাকে জিজ্ঞাসা করল, তুমি রেঁধেছ? না। আচ্ছা, তাহলে জানতে চাই না। সাদাত তেমন আগ্রহ দেখালো না, তাই তার মাও কিছু বলল না। কিন্তু রাফিয়া হেনাকে জানিয়েছে সে রান্না করেছে। হেনা নীরবতা পালন করল।